সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো তো? বেশ কিছুদিন পরে আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদেরকে যে কোর্সটা নিয়ে আমি কথা বলছিলাম তোমরা জানো, সেই কোর্সটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। যে পর্যায়ে আমরা এখন আছি সেই পর্যায়টি হলো বাংলা উপন্যাসের ক্রমবিকাশ। সাহিত্যের ইতিহাস সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে, তোমরা জানো এই যে পর্যায়ক্রমিক বিকাশগুলো যে হলো বাংলা সাহিত্যে, গীতিকবিতা, মহাকাব্য, নাটক, তো সেগুলোই আমরা যেখানে তোমাদের সামনে তুলে ধরি। গত দুটি ক্লাসে বাংলা উপন্যাসের ক্রমবিকাশ নিয়ে কথা বলেছি তোমাদের সাথে, যে কেমনে বাংলা সাহিত্য উপন্যাসের তৈরি হলো এবং 1800 সালের পর থেকে ফোর্ট উইলিয়াম কলেজ আসলো বাংলা গদ্যের বিকাশে। তারপর গদ্যের বিকাশ যখন শুরু হলো তারপরে থেকে কিন্তু বাংলা উপন্যাস আস্তে আস্তে রচিত হতে শুরু করলো। তোমরা জানো যে মধ্যযুগে যে বাংলা সাহিত্য ছিল সেই বাংলা সাহিত্য উপন্যাস ছিল না। মধ্যযুগের সমস্ত সাহিত্যই ছিল কবিতা নির্ভর সাহিত্য। তো 1800 সাল থেকে যে আধুনিক যুগ শুরু হলো, সেই যুগে যে আমরা ব্যাপক আঙ্গিকগত রূপান্তর লক্ষ্য করলাম, সেই আঙ্গিকগত রূপান্তরের একটি হলো উপন্যাস। যে মানুষের মুখের ভাষা হচ্ছে গদ্য। মধ্যযুগের সাহিত্যবিদেরা ভাবতেও পারতেন না যে মানুষের মুখের ভাষা গদ্য দিয়ে সাহিত্য রচিত হতে পারে। তো এই আধুনিক যুগে এসে আমরা লক্ষ্য করলাম যে সাহিত্যের প্রধান ভাষা হয়ে উঠেছে গদ্য। সেই গদ্য সাহিত্যেরই একটি ধারা হচ্ছে উপন্যাস। গত দুটি ক্লাসে যে আমরা বাংলা উপন্যাসটা কেমনে তৈরি হলো, পেরিচাঁদ মিত্র থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র পর্যন্ত কিছু কিছু কথা আমরা বলেছি। হ্যাঁ, আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। তোমরা একটু খেয়াল করো যে উপন্যাসের বিকাশ, যদিও আমরা বলি যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল, যে গ্রন্থটি প্রকাশ পেল 1858 সালে। তো যে গ্রন্থটি প্রকাশ পেলেও সেই গ্রন্থটিকে কিন্তু আমরা সার্থক উপন্যাস বলছি না। আমরা সার্থক উপন্যাস বলছি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসকে, যেটি প্রকাশ পেল 1865 সালে। তো দুর্গেশ নন্দিনী প্রকাশের মধ্য দিয়ে কিন্তু বাংলা সাহিত্যের উপন্যাসের যথাযথ উপন্যাস বলতে যা বোঝায় সেই উপন্যাসের প্রকাশ শুরু হলো, অর্থাৎ যাত্রা শুরু করলো বাংলা উপন্যাস। সেই কথাগুলো গত ক্লাসেই তোমাদেরকে আমি বলেছি। তো বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন 1838 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1894 সালে। তোমরা জানো বঙ্কিম ব্রিটিশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি সরকারি চাকুরির অবসরে তিনি সাহিত্য চর্চা করতেন এবং বঙ্কিমচন্দ্র 14টি উপন্যাস লিখেছেন। তারই 14টি উপন্যাসের মাঝে সেদিনও আমি বলেছি তার বেশিরভাগ উপন্যাসই হচ্ছে রোমান্স। রোমান্স যে শব্দটি তোমরা সাহিত্যের ছাত্র হিসাবে হয়তো বোঝো যে রোমান্সে কিন্তু বাস্তব জীবনের কোনো চিত্র থাকে না। তোমরা সম্ভবত রোমান্টিক প্রণয়োপাখ্যান, লাইলি মজনু, আলাওলের পদ্মাবতী, সেগুলো বোধহয় পাঠ্য আছে, হয়তো পড়ছো। সেখানে লক্ষ্য করেছো বাস্তব জীবনের যে কাহিনী, যদিও এই সমস্ত কাব্যের নাম হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান, কিন্তু কাব্যগুলো বাস্তবে হচ্ছে রোমান্সধর্মী কাব্য। রোমান্সের যে ঘটনা, সেই ঘটনাটা ইতিহাস থেকে নেওয়া যেতে পারে, কোনো লোকগাথা কিংবা লোক পরম্পরা থেকে নেওয়া যেতে পারে। এই জাতীয় একটি ঘটনার সাথে যখন প্রেম, যুদ্ধ, বিরহ, মিলন, অভিসার ইত্যাদি সংযুক্ত হয়, সাথে লেখকের কল্পনা তো থাকবেই, যে কল্পনাটা হচ্ছে অতি বাস্তব, অর্থাৎ বাস্তব জীবনের যে চিত্র, সেই জীবনের চিত্র কিন্তু আমরা রোমান্সে পাই না। তো এই কল্পনা সহযোগে ইতিহাস থেকে একটি কাহিনী সংগ্রহ করা হলো কিংবা লোকগাথা থেকে
যে হাজার হাজার যাবৎ প্রচলিত যে কাহিনী, যেমন ধরা যাক লাইলি মজনুর যে কাহিনী, সেই কাহিনী তোমরা জানো যে মধ্যপ্রাচ্যের একটি কাহিনী। বাস্তবে কখনো লাইলি মজনু ছিল কি না তা কিন্তু তার সত্যতা প্রমাণ করা কিন্তু সম্ভব নয়। ঐতিহাসিক বা ভাবে বিষয়টি সত্য নাও হতে পারে কিংবা হতেও পারে। তাহলে এই জাতীয় প্রচলিত কাহিনী, কিন্তু তোমরা খেয়াল করে দেখো যে বাংলাদেশেও যারা সাহিত্যের ছাত্র নয় তারাও কিন্তু লাইলি মজনুর নাম জানে, কিংবা রাধাকৃষ্ণের যে নাম, রাধাকৃষ্ণের নাম মোটামুটি সবাই জানে। এই যে বংশ পরম্পরায় সেই কাহিনীগুলো আমাদের সামনে চলে আসে। এই জাতীয় কোনো কাহিনী কিংবা ইতিহাস থেকে কোনো কাহিনীকে নিয়ে যখন একজন ঔপন্যাসিক কিংবা একজন লেখক নিজস্ব কল্পনা সেখানে মেশান, কল্পনা তো মেশাতেই হবে, সাথে থাকবে প্রেম, যুদ্ধ, বিরহ, মিলন, অবিশ্বাস, সংঘাত ইত্যাদি, সেই জাতীয় কাহিনীগুলোকে বলা হয় রোমান্স। তাহলে তোমরা রোমান্স আর রোমান্টিকতা, রোমান্টিকতা বিষয়টি কিন্তু সম্পূর্ণই বাস্তব ধর্মী, সৌন্দর্য বোধ থেকে উৎসাহিত, বাস্তব। রোমান্টিকতা হচ্ছে আধুনিক যুগের বৈশিষ্ট্য, যার রোমান্স অনেকটা মধ্যযুগীয় সময়, মধ্যযুগের ভাবধারা দ্বারা প্রভাবিত। তাহলে এই রোমান্সকে কেন্দ্র করেই কিন্তু বঙ্কিমচন্দ্র তার বেশিরভাগ উপন্যাস লিখেছেন। বিশেষ করে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত উপন্যাসিক ছিলেন স্যার ওয়াল্টার স্কট। সেই স্যার ওয়াল্টার স্কট দ্বারা প্রভাবিত হয়ে তিনি বাংলা সাহিত্যে উপন্যাসগুলো লিখেছেন। তখন বঙ্কিমচন্দ্র স্যার ওয়াল্টার স্কট দ্বারা যে প্রভাবিত হলেন তার মূল কারণটি ছিল যে বঙ্কিমচন্দ্র প্রথমত তিনি যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তিনি কিন্তু প্রথমে চেয়েছিলেন ইংরেজি সাহিত্যের লেখক হবেন, এবং সেজন্য তিনি দ্য রাজমোহনস ওয়াইফ নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। খেয়াল করো যে অনেকটা মাইকেল মধুসূদন দত্তের মতোই মাইকেলও কিন্তু চেয়েছিলেন ইংরেজি সাহিত্যের কবি হবেন। তিনিও লিখেছিলেন দ্য ক্যাপটিভ লেডি, দ্য ভিশনস অব দি পাস্ট। পরবর্তীকালে তিনি বাংলা সাহিত্য চর্চায় চলে আসছেন। তেমনি বঙ্কিমচন্দ্র দ্য রাজমোহনস ওয়াইফ নামক যে একটি গ্রন্থ রচনা করলেন ইংরেজিতে। সেটি খুব যে জনপ্রিয় হলো তা কিন্তু নয়। তারপরে বঙ্কিম চলে আসলেন বাংলা সাহিত্য চর্চায়, যে তিনি উপন্যাস লিখবেন, কিন্তু বাংলা সাহিত্যে উপন্যাসের তো তেমন কোনো নমুনা লক্ষ্য করা যায় না। বঙ্কিমের পূর্ববর্তী যে গ্রন্থগুলো আছে, ফুলমণি, করুণার বিবরণ, কিংবা কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা, কিংবা আলালের ঘরের দোলাল, সেই গ্রন্থগুলোকে তো সার্থক উপন্যাস বলা যায় না। হ্যাঁ, উপন্যাস ধর্মিতা আছে। উপন্যাস ধর্মিতা তো মধ্যযুগেও কিছুটা ছিল। তোমরা যারা চণ্ডীমঙ্গল কাব্য পড়েছ, মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য কিংবা কালকেতু উপাখ্যান, চণ্ডীমঙ্গল কাব্যেরই একটি অংশের নাম হচ্ছে কালকেতু উপাখ্যান। তোমরা যারা কালকেতু উপাখ্যান পড়েছ তারা লক্ষ্য করেছ, কিংবা মুকুন্দরাম চক্রবর্তীকে সাহিত্য তাত্ত্বিকেরা মনে করেন যে উপন্যাস ধর্মী একজন লেখক। কেউ কেউ আবার মন্তব্য করেছেন যে মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগে জন্মগ্রহণ না করে আধুনিক যুগে জন্মালে তিনি বড় উপন্যাসিক হতেন কি হতেন না সেটি পরের বিষয়। যে কিছুটা উপন্যাস ধর্মিতা তার কাব্যে লক্ষ্য করা যায়, যে চরিত্র তৈরি, যে উপন্যাসের যে বিষয়গুলো তোমাদেরকে বলেছি, যে একটি প্লট থাকবে, একটি চরিত্র সৃষ্টি থাকবে, কাহিনী থাকবে, সেই কাহিনীকে কেন্দ্র করে চরিত্র তৈরি করবেন লেখক। সেখানে লেখকের ব্যক্তিগত যে জীবন ভাবনা, জীবন চেতনার প্রকাশ পাবে, এবং সাথে সাথে একটি অখণ্ড যে চরিত্রই তিনি তৈরি করেন না কেন, একটি সেগুলো হতে হবে অখণ্ড জীবনের প্রতিকৃতি। তাহলে এই যে উপন্যাস যা গদ্য ভাষায় রচিত হবে, তো বটেই এই উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো, বঙ্কিম যখন যে উপন্যাস তৈরি করছেন তখন তো বাংলা সাহিত্যে তিনি একদম নতুন। আবার যে সময় যে উপন্যাস তৈরি করছেন সেই সময় কিন্তু ব্রিটিশ সাহিত্যে অর্থাৎ ইংরেজি সাহিত্যে উপন্যাস বেশ প্রতিষ্ঠিত ধারা। ফলে বঙ্কিম বাধ্য হয়েই ইংরেজি সাহিত্য থেকে উপন্যাসের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো হয়তো বানিয়েছেন, যার তিনি যে ইংরেজি সাহিত্যে ইংরেজি ভাষায় শিক্ষিত উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন। ফলে
ইংরেজি সাহিত্য থেকে অনুকরণ করা কিংবা যে ইংরেজি সাহিত্যের অবলম্বন করে সাহিত্য রচনা করা তার পক্ষে সম্ভব ছিল। তো যাক, এই যে বঙ্কিমচন্দ্র, আমরা বারবারই বলছি যে মূলত তিনি হচ্ছেন রোমান্স ধর্মী লেখক। তো এই রোমান্স ধর্মিতা বাদ দিয়েও কিন্তু বঙ্কিমচন্দ্র 2-3টি সমাজ কেন্দ্রিক উপন্যাস রচনা করেছেন। একটু খেয়াল করে দেখো যে বিষবৃক্ষ, রজনী আর কৃষ্ণকান্তের উইল, যে 3টি হচ্ছে তার সমাজকে কেন্দ্র করে, সমাজের বাস্তব জীবনকে কেন্দ্র করে তিনি উপন্যাসগুলো রচনা করেছেন। তার এই যে বাস্তব জীবন, সেই সময়কার একটি বড় সংকট সম্পর্কে তোমাদের সামনে একটু কথা বলতেই হবে। তোমরা জানো যে বিধবা বিবাহ প্রথা, বিধবা বিবাহ আইন পাশ হলো 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে, ব্রিটিশ সরকারের সহায়তায়। আবার রাজা রামমোহন রায় ব্রিটিশ সরকারের সহায়তায় যে একটি আইন পাশ করেছিলেন, যে আইনটির নাম হচ্ছে সতীদাহ প্রথা নিবারণী আইন। সেই আইনটি হয়েছিল 1829 সালে। তাহলে হিন্দু বিধবারা 1829 সালে যে বাঁচার অধিকারটুকু পেলেন, বিদ্যাসাগরের সময়ে এসে এই বিধবা বিবাহ আইন প্রবর্তনের ফলে যে হিন্দু বিধবা নারীরা আবার বিবাহ করার একটি আইনসঙ্গত অধিকার পেলেন। তো বঙ্কিম, খেয়াল করো, বঙ্কিম যখন যে উপন্যাস লিখছেন তার কয়েক বছর আগেই কিন্তু বিধবা বিবাহ আইন পাশ হয়েছে 1856 সালে। আর বঙ্কিম তার প্রথম যে উপন্যাস লিখছেন 1865 সালে, অর্থাৎ 10 বছর পরে, 9 বছর পরে। তো বঙ্কিম যখন উপন্যাস লিখছেন সেই সময়ে সমাজের যে অবস্থা, বিধবা সংকটই একটি তৈরি হয়ে গেছিল। সমাজে বিধবাদের সংখ্যা খুব বেড়ে গিয়েছিল, যার একটি ঐতিহাসিক কারণ আছে। যে কারণটি হচ্ছে সেই সময় বেশ কতগুলো ব্যাধি, মরণ ব্যাধি ভারতবর্ষে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল, যেমন কলেরা, বসন্ত, ম্যালেরিয়া ইত্যাদি, কালাজ্বর। যে কয়েকটি ব্যাধিতে পুরুষরা দলে দলে মৃত্যুবরণ করেছে, কিন্তু সেই তুলনায় মহিলারা মৃত্যুবরণ করেছে কিন্তু কম। কিংবা অন্যদিক থেকে বলা যায় যে প্রকৃতি প্রদত্তভাবেই আমরা লক্ষ্য করি যে মহিলাদের গড় আয়ু পুরুষদের গড় আয়ুর চেয়ে বেশি, কিংবা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে মহিলাদের বাঁচার শক্তিটা কিন্তু পুরুষদের চেয়ে খানিকটা বেশি। সেই জন্যই সেই সময়েও লক্ষ্য করা যায় যে পুরুষরা বেশিরভাগ মৃত্যুবরণ করেছে। তো পুরুষরা যেহেতু মৃত্যুবরণ করেছে, ফলে মেয়েরা বিধবা হয়েছে, সেটাই সত্য। আর তোমরা জানো যে সেই সময়ে মেয়েদের বিয়ে হতো খুব কম বয়সে। তোমরা রবীন্দ্রনাথের হৈমন্তী গল্প বোধহয় পড়েছ, যে গৌরীদান প্রথা। একটা মেয়েকে কম বয়সে বিয়ে দিয়ে দিলে গৌরীকে, অর্থাৎ দেবী গৌরীকে দান করার মতো পুণ্য হবে। তো এই যে প্রথাগুলো তখন সমাজে প্রচলিত ছিল, তো প্রচলিত থাকার ফলে খুব বাল্য বয়সী মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে। তো বিয়ে দেওয়ার পর যদি স্বামীর মৃত্যু হয়, তাহলে সেই মেয়েটি হয়েছে বাল বিধবা, কম বয়সে সে তার স্বামীকে হারিয়েছে। তো এই যে সংকটগুলো, ফলে সমাজ বিধবাদের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছিল। বিদ্যাসাগর দেখলেন যে বিষয়টি হচ্ছে অমানবিক। একটি মেয়ে, তার বাল্যাবস্থায় বিয়ে হয়েছে, স্বামী কি বোঝার পূর্বেই যার স্বামীর মৃত্যু হয়েছে, তার জীবনের যে চাহিদা, জৈবিক চাহিদা, মানসিক চাহিদা, কিছুই তো পূরিত হয়নি। ফলে তাদেরকে পুনরায় বিয়ে দেওয়ার চিন্তা বিদ্যাসাগরের মস্তিষ্কে আসলো, এবং তিনি ইংরেজ সরকারের সহায়তায় এই বিধবা বিবাহ আইনটি পাশ করলেন। আমরা এই কথাগুলো বললাম এই জন্য যে বঙ্কিমের উপন্যাসে যে আমরা যে বিষয়টি কিন্তু লক্ষ্য করি, যে পারিবারিক জীবনের সংঘাত, সেই সংঘাতকে কেন্দ্র করে, অর্থাৎ পারিবারিক জীবন, সামাজিক জীবন, দাম্পত্য জীবন, যেমন কি
বিধবাদেরকে নিয়ে যে একটি সংকট তৈরি হলো সমাজে, সেই সংকটটিও কিন্তু বঙ্কিম খুব সযত্নে বাংলা সাহিত্যে প্রথম উপস্থাপন করলেন। তোমরা যারা বঙ্কিমের কৃষ্ণকান্তের উইল কিংবা বিষবৃক্ষ পড়েছ, তারা কিছুটা হলেও বুঝতে পেরেছ যে সেই সংকটটা কেমন ছিল। খেয়াল করে দেখো যে বিষবৃক্ষ উপন্যাস বঙ্কিম প্রকাশিত হলো যে 1873 সালে। বঙ্কিমের এক কথায় বলা যায় যে সমাজকেন্দ্রিক কাহিনী নিয়ে বঙ্কিম মাত্র 3টি উপন্যাস লিখেছেন, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ আর হচ্ছে রজনী। তো যে 3টির মাঝে প্রথম প্রকাশিত হলো বিষবৃক্ষ, এবং তারপরে হচ্ছে কৃষ্ণকান্তের উইল, না তারপরে রজনী। বিষবৃক্ষ 1873 সালে, আর রজনী হচ্ছে 1877 সালে, আর কৃষ্ণকান্তের উইল হচ্ছে 1878 সালে। তো এই যে সমাজ জীবনের যে সংঘাত, কিংবা বিদ্যাসাগর যে বিধবা বিবাহ আইন প্রবর্তন করলেন, সেই আইনের পরবর্তী পর্যায়ে হুট করেই কিন্তু এই বিধবাদের দলে দলে বিয়ে হয়ে গেছে তা কিন্তু না, কিন্তু বিধবাদের একটি আইনসঙ্গত বিয়ে করা, পুনরায় বিয়ে করার একটি আইনসঙ্গত অধিকার তারা ফিরে পেল এই বিদ্যাসাগরের প্রচেষ্টার মাধ্যমে। কিন্তু বঙ্কিম যেটিকে কি দৃষ্টিতে দেখলেন? বঙ্কিম খুব সযত্নে তার কৃষ্ণকান্তের উইল কিংবা বিষবৃক্ষ উপন্যাসে 2টি বিধবা চরিত্র, কৃষ্ণকান্তের উইলে হচ্ছে রোহিণী আর বিষবৃক্ষে হচ্ছে কুন্দনন্দিনী, এই 2টি বিধবা চরিত্রকে বঙ্কিম খুব সযত্নে পাঠকের সামনে তুলে ধরলেন। খেয়াল করে দেখো, কৃষ্ণকান্তের উপন্যাসের যে রোহিণী, সে অপূর্ব সুন্দরী, তার কবে অত্যন্ত শিশু বয়সে তার বিয়ে হয়েছিল, এবং এই শিশু বয়সেই তার স্বামীরও মৃত্যু হয়েছে। সে যখন যুবতী হয়েছে তখন তার স্বামী যুবতী হওয়ার পূর্বেই তার স্বামীর মৃত্যু হয়েছে। ফলে সে এখন বাবার বাড়িতে চলে এসেছে, সেইখানে সে সাদা কাপড় পরে, থান কাপড় পরে, অর্থাৎ সেই সময়কার বিধবারা যে কাপড় পরতেন, সাদা থান কাপড়। তাহলে বঙ্কিম একটা প্রশ্ন খুব সযত্নে পাঠকের সামনে তুলে ধরলেন যে এই যে রোহিণী বিধবা হলো, কিংবা সে যে বঞ্চিত হচ্ছে, আর পাশাপাশি সমান্তরালভাবে বঙ্কিম যার একটি চরিত্র তৈরি করলেন যে ভ্রমর। এই রোহিণীর এই পার্শ্ববর্তী বাড়ির জমিদার পত্নী, গোবিন্দলালের পত্নী হচ্ছে ভ্রমর। তো এই যে ভ্রমর, যে রোহিণীর মতো সুন্দরী নয়, সে রাজরানী, অর্থাৎ রাজসুখ ভোগ করছে। তাহলে এই যে রোহিণী যে বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চনার কারণ কি রোহিণী নিজে? না, রোহিণী নিজে না। তো এই প্রশ্নটি কিন্তু বঙ্কিম প্রথম পাঠকের সামনে উপস্থাপন করেন, বাঙালি পাঠকের সামনে। যদিও তোমরা শেষ দিকে লক্ষ্য করবে যে বঙ্কিম রোহিণীর যে রোহিণীর মৃত্যুটা হয়েছে গোবিন্দলালের পিস্তলের গুলিতে। আবার বিষবৃক্ষে যে কুন্দনন্দিনীকে বঙ্কিম তৈরি করলেন, সেই কুন্দনন্দিনীও বিধবা। সেই কুন্দনন্দিনীর সাথে বিয়ে দিলেন নগেন্দ্রনাথের সাথে, যে নগেন্দ্রনাথের স্ত্রী আছে সূর্যমুখী, যে সুন্দর। কিন্তু তারপরেই লক্ষ্য করা যায় যে নগেন্দ্রনাথের অবহেলার কারণে কুন্দনন্দিনী আত্মহত্যা করতে বাধ্য হল। তাহলে বঙ্কিম এই যে বিধবাদের সংকট পাঠকের সামনে সযত্নে তুলে ধরলেন, যাবার তার লেখার মাধ্যমে কিন্তু দুইজনেরই অপমৃত্যু হলো। রোহিণীর অপমৃত্যু হলো গোবিন্দলালের পিস্তলের গুলিতে, আর কুন্দনন্দিনীর অপমৃত্যু হলো নিজেই বিষ পান করে সে আত্মহত্যা করল। তাহলে বঙ্কিম যে সমস্যাটাকে খুব যত্নে উপস্থাপন করলেন, তা তিনি সঠিক পথে চালনা করলেন না। হয়তোবা বিষয়টা যেমন হতে পারে যে এই বিধবাদের পুনর্বিবাহ, সেই বিষয়টি বঙ্কিম সমর্থন করতেন। বিষবৃক্ষেও যে উপন্যাসের শেষ প্যারায় তিনি এসে লিখলেন যে আমরা বিষবৃক্ষ রোপণ করিলাম, আশা করি ইহাতে ঘরে ঘরে অমৃত ফলিবে। তাহলে বঙ্কিম এই যে সংকটগুলো, তা পারিবারিক হোক, সামাজিক হোক, কিংবা ঘরের ভিতরের যে সংকট,
দাম্পত্য জীবনের যে সংকট, সেই সংকটগুলোকে খুব যত্নে পাঠকের সামনে তুলে ধরলেন। আর বাকি তার যে উপন্যাসগুলো, যে আমরা 3টি উপন্যাসের কথা বললাম, যে 3টি উপন্যাস সমাজকেন্দ্রিক কাহিনী নিয়ে রচিত, আর বাকি যে উপন্যাসগুলো, সেই উপন্যাসগুলো হচ্ছে যে একেবারেই রোমাঞ্চধর্মী। কখনো ইতিহাস থেকে কাহিনী নিয়েছেন, যদিও সেই সমস্ত ইতিহাসের কাহিনীর সাথে বাস্তবের ইতিহাসের মিল ততটা নেই। তার বাকি সমস্ত উপন্যাস, দুর্গেশ নন্দিনী বলো, চন্দ্রশেখর বলো, রাজসিংহ বলো, সীতারাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী, এই শেষের যে 3টি উপন্যাসের নাম বললাম, সেই 3টি উপন্যাসকে বলা হয় ত্রয়ী উপন্যাস। সেগুলো ছাড়াও বাকি যতগুলো উপন্যাস সবগুলোই হচ্ছে রোমান্স ধর্মী। এই অতিকল্পনা, অতীন্দ্রিয় জগতের চিন্তা চেতনা দ্বারা সেই উপন্যাসগুলো প্রভাবিত। তা আমরা যে বিষয়টি একটু যুক্ত করব, সেই বিষয়টি হলো যে বঙ্কিম তার বেশিরভাগ যে উপন্যাস হচ্ছে রোমান্সধর্মী, তার মাঝেও 2-3টি বাস্তবধর্মী সমাজধর্মী উপন্যাস আছে। তো রবীন্দ্রনাথ যখন আসলেন, খেয়াল করে দেখো, বঙ্কিমের প্রথম উপন্যাস ছিল 1865, আর রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে 1861। তো রবীন্দ্রনাথ যখন উপন্যাস লিখছেন, আমরা বিশেষ করে তার 3টি উপন্যাসের কথা বলবো। সেই 3টি উপন্যাস হচ্ছে চোখের বালি, ঘরে বাইরে আর যোগাযোগ। এই যে বঙ্কিম যে সংকটটাকে পাঠকের সামনে তুলে ধরলেন, সেই সংকটটাকে রবীন্দ্রনাথের সেই সংকটটা এসে আরও ঘনীভূত হলো। যেমন রবীন্দ্রনাথ খুব সযত্নে যেই জাতীয় চরিত্রগুলো তৈরি করলেন, যেমন তোমরা দেখো চোখের বালির বিনোদিনী, কিংবা ঘরে বাইরের বিমলা। এই যে চরিত্রগুলো, বিমলার কথাই বলো কিংবা চোখের বালির বিনোদিনীর কথাই বলো, যেই চরিত্রগুলো রবীন্দ্রনাথ খুব যত্ন সহকারে তৈরি করলেন। বঙ্কিম যেখানে বিধবা চরিত্রগুলোকে অপমৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি টানলেন, রবীন্দ্রনাথ যেখানে খুব যত্ন সহকারে এই জাতীয় চরিত্রগুলোকে তুলে ধরলেন। যেমন কোনো রকম নিন্দাসূচক ব্যাপার তার মাঝে লক্ষ্য করা গেল না। ঘরে বাইরের যে বিমলা কিংবা চোখের বালির যে বিনোদিনী, সেই চরিত্রগুলো যখন আমরা মূল্যায়ন করি, তখন কিন্তু যেই বিষয়টাই প্রত্যক্ষ হয়ে ওঠে। তো বঙ্কিম রোমান্সধর্মী শিল্পী। আবার রবীন্দ্রনাথে এসে কিন্তু তোমরা খেয়াল করো, তার প্রথম 2টি উপন্যাস ইতিহাস নির্ভর কাহিনী থেকে তিনি রচনা করেছেন, যে দুটোতে বঙ্কিমের কিছুটা প্রভাব ছিল, বউ ঠাকুরানীর হাট আর রাজর্ষি। এই দুটোকে বাদ দিলে রবীন্দ্রনাথের যে বাকি উপন্যাসগুলো আছে, সেই সবগুলোকেই কিন্তু বলা যায় যে কাহিনী নিয়েছেন সমাজ থেকে। বঙ্কিমের মতো রোমান্সধর্মী জগতে তিনি আর যাননি। যেখানে বলে রাখা উচিত যে বঙ্কিমের সময়, বঙ্কিম কিন্তু বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক। যে আবার রবীন্দ্রনাথ যখন উপন্যাস লিখছেন, তখন সমাজেরও বেশ কিছু পরিবর্তন হয়েছে, এবং তার সামনে কিছু নমুনাও ছিল বঙ্কিমচন্দ্র, তার প্রত্যক্ষ উদাহরণ। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন উপন্যাস লিখছেন, রবীন্দ্রনাথ তো তোমরা জানোই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ। একমাত্র মহাকাব্য ছাড়া যেমন কোনো আঙ্গিক নেই, সাহিত্যের এমন কোনো আঙ্গিক নেই যে আঙ্গিক রবীন্দ্রনাথের হাতে সম্পূর্ণভাবে শিল্প সুষমা মণ্ডিত হয়ে প্রকাশ না হয়েছে। তাহলে সেই রবীন্দ্রনাথ যখন উপন্যাস রচনা করছেন, সেই রবীন্দ্রনাথ বাস্তব ধর্মিতার দিকে বেশি ঝুঁকে পড়লেন। তিনি আর রোমান্স ধর্মিতার দিকে গেলেন না, না গিয়ে বাস্তব জীবনের যে সংঘাত, অর্থাৎ জীবন মানেই তো সংঘাত, আর সমাজবদ্ধ যে জীবন, ব্যক্তিগত যে জীবন, সেই পারিবারিক যে জীবন, সেই জীবনকেই রবীন্দ্রনাথ খুব প্রত্যক্ষভাবে ফুটিয়ে তুললেন তার উপন্যাসে। আর যে বিষয়টি বলছিলাম, যে বঙ্কিমের যে বিধবা সংকট নিয়ে যে 2টি উপন্যাস, সেই চিত্রগুলোরই পরবর্তী পর্যায় হচ্ছে এই রবীন্দ্রনাথের চোখের বালি এবং ঘরে বাইরে।
বিষবৃক্ষের কুন্দনন্দিনী কিংবা কৃষ্ণকান্তের উইলের যে রোহিণী, সেই রোহিণীরই পরবর্তী ধাপ হলো চোখের বালির বিনোদিনী কিংবা ঘরে বাইরের বিমলা। যেমন তোমরা যার একটু খেয়াল করো, যেখানে যার একটু বলে নেই যে দুটো উপন্যাস নিয়ে আমরা একটু পড়ে আসছি আবারও, রবীন্দ্রনাথের গোড়া নামক একটি উপন্যাস আছে, যে উপন্যাসটি হচ্ছে রবীন্দ্রনাথের রাজনীতিকে কেন্দ্র করে তিনি একটি উপন্যাস লিখেছেন, সেই উপন্যাসটি হচ্ছে গোড়া। এবং তার শেষ দিককার যে 4টি উপন্যাস, সেই উপন্যাসগুলো হলো শেষের কবিতা, 2 বোন, মালঞ্চ এবং 4 অধ্যায়। এই যে 4টি উপন্যাসে কিন্তু উপন্যাসের বৈশিষ্ট্য তো আছে, উপন্যাস তো এগুলো বটেই, কিন্তু কাব্যধর্মিতা খুব বেশি করে প্রকাশিত হয়েছে এই শেষের 4টি উপন্যাস। আমরা আবার একটু পেছনে চলে যাই, যে আমরা কথা বলছিলাম চোখের বালি এবং ঘরে বাইরের যে চরিত্রগুলো। এবং খেয়াল করে দেখো, পরবর্তীকালে যখন শরৎচন্দ্র আসলেন, শরৎচন্দ্র বাংলা সাহিত্যের খুব বড় একজন উপন্যাসিক। কেউ কেউ মনে করেন যে বঙ্কিম, রবীন্দ্রনাথ তাদের চেয়েও শরৎচন্দ্র অনেক বেশি জনপ্রিয়, অর্থাৎ পাঠক প্রিয় ছিলেন। শরৎচন্দ্রের যে উপন্যাসগুলো সাধারণ মানুষের ঘরে ঘরে সেই উপন্যাসগুলো পঠিত হয়েছে। বঙ্কিমের উপন্যাস হয়তো ততটা পঠিত হয় না, কারণ বঙ্কিমের ভাষা একটু জটিল। হয়তো শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে বঙ্কিম বহুল পঠিত ছিলেন, রবীন্দ্রনাথও বহুল পঠিত হয়তোবা শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে। তো সাধারণ শিক্ষিত যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী সহ উচ্চশিক্ষিত জনগোষ্ঠী সমস্ত জগতে এই শরৎচন্দ্রের প্রবেশাধিকারটা ছিল বাকি 2 জনের চেয়ে বেশি। শরৎচন্দ্র একেবারে সাধারণ জনগণের মাঝে তার যে উপন্যাসকে ছড়িয়ে দিয়েছিল। যারা সামান্য একটু পড়ালেখা জানে তারাও শরৎচন্দ্রের 2-4টি উপন্যাস পড়ে। এটা শ্রীকান্ত হোক, বড় দিদি হোক, কিংবা পল্লী সমাজ হোক, কিংবা দেবদাস হোক, সেই উপন্যাসগুলো তারা পাঠ করেছে। তো সেই অর্থে শরৎচন্দ্র ব্যাপকভাবে জনপ্রিয় কিংবা বলা যায় পাঠক প্রিয়, পাঠক নন্দিত শিল্পী হচ্ছে শরৎচন্দ্র। তো শরৎচন্দ্রর যে তিনি প্রচুর পরিমাণে উপন্যাস লিখেছেন, তার যে উপন্যাসে যে একটা বিষয় খুব বেশি করে লক্ষ্য করা যায়, একটু নারীবাদী চেতনা। শরৎচন্দ্র যেখানে নারী চরিত্রগুলোকে তৈরি করেছেন, ব্যাপক দরদ দিয়ে তিনি তৈরি করেছেন। তো এই যে চেতনাটা, এই যে নারীবাদী চেতনাটা, সেই নারীবাদী চেতনাটা সাহিত্য তাত্ত্বিকদের কেউ কেউ মনে করেন যে রবীন্দ্রনাথের যে চোখের বালি উপন্যাসের বিনোদিনী, সেই বিনোদিনী দ্বারা শরৎচন্দ্রের এই নারী চরিত্রগুলো কিছুটা প্রভাবিত হতেই পারে। বঙ্কিমচন্দ্র যেখানে বিধবাদেরকে বলা যায় মেরে ফেললেন তার উপন্যাসে, কৃষ্ণকান্তের উইলে আর বিষবৃক্ষে, রোহিণীকে আর কুন্দনন্দিনীকে, তো রবীন্দ্রনাথ কিন্তু তাদের প্রতি কোনো নিষ্ঠুর আচরণ তার লেখনের মাধ্যমে করেননি, খেয়ালযোগ্য। যেমন খুব যত্ন সহকারে বিনোদিনীকে কিংবা বিমলাকে তৈরি করেছেন। আবার শরৎচন্দ্র যখন লিখছেন, শরৎচন্দ্র যে উপন্যাস রচনার দিক থেকে প্রায় রবীন্দ্রনাথের সমসাময়িক বলা যেতেও পারে। রবীন্দ্রনাথের জীবদ্দশায় শরৎচন্দ্রের বেশিরভাগ যে উপন্যাস প্রকাশিত হয়েছে সেটিও ঠিক। আবার শরৎচন্দ্রের মৃত্যু হয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর 3 বছর আগে। কিন্তু তারপরও রবীন্দ্রনাথ যে সময় থেকে সাহিত্য রচনা শুরু করেছেন, শরৎচন্দ্র যারও খানিকটা পরে এসে সাহিত্য রচনা শুরু করেছেন। রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে 1861, শরৎচন্দ্রের জন্ম হচ্ছে 1876, অর্থাৎ 15 বছর পরে। তাহলে শরৎচন্দ্র রবীন্দ্রনাথের 15 বছরের বয়সের দিক থেকে 15 বছরের ছোট ছিলেন। তো ফলে যেটা বলাই যায় যে রবীন্দ্রনাথের পরবর্তী ধাপ হচ্ছেন শরৎচন্দ্র।
তো শরৎচন্দ্র খুব যত্ন সহকারে এই চরিত্রগুলোকে, কোন চরিত্রগুলো, এই কৃষ্ণকান্তের উইলের রোহিণী, কিংবা বিষবৃক্ষের কুন্দনন্দিনী, কিংবা চোখের বালির বিনোদিনী, কিংবা ঘরে বাইরের বিমলা, সেই চরিত্রগুলোই, যেগুলো তো তোমরা বুঝতেই পারছো, যেগুলো সমাজের চরিত্র, যেগুলো বাস্তবের চরিত্র, যেগুলো জীবনের চরিত্র। তো এই যে চরিত্রগুলো শরৎচন্দ্রের কাছে এসে যারও কিছুটা রূপায়িত হলো, একটু পরিবর্তিত হলো। সেই পরিবর্তনের কারণও তোমরা বুঝো। সেই পরিবর্তনের কারণ যে সময় যতই বিবর্তিত, সময় যতই পরিবর্তিত হয়েছে, মানুষের চিন্তা চেতনা, সমাজ জীবনের ভাবনা সব কিছুই কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে, সেইটিই খুব স্বাভাবিক। তো শরৎচন্দ্রের লেখায় এসে যে আমরা লক্ষ্য করলাম, তোমরা যারা শ্রীকান্ত পড়েছো তারা লক্ষ্য করেছো যে রাজলক্ষ্মী নামক যে চরিত্রটি, শরৎচন্দ্র খুব যত্ন সহকারে, যথেষ্ট স্নেহ মমতা দিয়ে শরৎচন্দ্র এই রাজলক্ষ্মীকে তৈরি করেছে। কিন্তু রাজলক্ষ্মী সম্পদ যদি তোমরা পড়ে থাকো, তাহলে রাজলক্ষ্মী সম্পর্কে তোমরা জানো, বুঝতেই পারছো। তার চরিত্রহীন উপন্যাস, তার গৃহদাহ উপন্যাস। শরৎচন্দ্রের একমাত্র রাজনৈতিক উপন্যাস হচ্ছে পথের দাবি। রবীন্দ্রনাথেরও যে একটি রাজনৈতিক উপন্যাস ছিল গোড়া, শরৎচন্দ্র যে একটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যেটি হচ্ছে পথের দাবি। তা তোমরা যারা গৃহদাহ উপন্যাসটা পড়েছ তারা খেয়াল করে দেখো, উপন্যাস না পড়লেও বোধহয় ছবিটা দেখেছ, যে শরৎচন্দ্র যে চরিত্রটি তৈরি করলেন সেটি হচ্ছে অচলা। এই অচলার পূর্বসূরিদের দ্বারা প্রভাবিত রাজলক্ষ্মী, শরৎচন্দ্র তার পূর্বে রাজলক্ষ্মী তৈরি করেছেন। তার পরবর্তী ধাপে সে শরৎচন্দ্র তৈরি করলেন এই গৃহদাহ। গৃহদাহের যে অচলা, সেই অচলা একসাথেই দুইজন পুরুষের প্রতি সে আকৃষ্ট হয়ে পড়েছে, তার স্বামী মহিম আর অন্যদিকে স্বামীর বন্ধু বিখ্যাত ডাক্তার সুরেশ। আমরা বঙ্কিমচন্দ্রে লক্ষ্য করেছিলাম যে বঙ্কিমচন্দ্র যে বিধবা চরিত্র, একজন পুরুষ যে একসাথে দুইজন নারীর প্রতি যে আকৃষ্ট হয়ে পড়েছে, যেমন গোবিন্দলাল তার স্ত্রী ভ্রমরের প্রতি যে আকৃষ্ট, যাবার পার্শ্ববর্তী প্রতিবেশিনী যে বিধবা রোহিণীর প্রতি যে আকৃষ্ট। তো রবীন্দ্রনাথ এসে পরিবর্তিত হয়েছে, বিশেষ করে ঘরে বাইরের যে বিমলা তার স্বামীর প্রতিও যে আকৃষ্ট, যাবার স্বামীর বন্ধু সন্দীপ রাজনৈতিক নেতা তার প্রতিও যে আকৃষ্ট। এরই পরবর্তী ধাপ হচ্ছে গৃহদাহ, অচলা। অচলা কিন্তু বিধবা নয়, যার স্বামী আছে এই ঘরে বাইরে যে উপন্যাসের বিমলার মতো, সে একাধারে দুইজনের প্রতি যে আকৃষ্ট। তখন মানব মনকে নিয়ে যারা বিশ্লেষণ করেন তারা বলেন যে মনকে নিয়ন্ত্রণ করা সত্যি খুব কঠিন কাজ। তাত্ত্বিকেরা বলেন যে বাতাসকে নিয়ন্ত্রণ করার চাইতে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন। তাহলে অচলা তার মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি। ঘরে বাইরেতে যেমন বিমলা তার মনকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করেছিল, অচলা পারেনি। সেই জন্য কিন্তু শরৎচন্দ্র তাকে দায়ী করেননি, কারণ সে মানুষ। তো এই যে বোধ সমাজের পরিবর্তনের সাথে সাথে, সমাজের বিবর্তনের সাথে সাথে এই বোধগুলো পাল্টে যাচ্ছে। তোমরা যারা গৃহদাহ উপন্যাস পাঠ করেছ তারা নিশ্চয়ই খেয়াল করে দেখো, বেশিরভাগ পাঠকই কিন্তু অচলাকে খুব নিকৃষ্ট চরিত্র হিসাবে আখ্যায়িত করবেন না। অচলার প্রতি একটি গভীর সহানুভূতি কাজ করে। তাহলে আজকে আমরা যেখানে ক্লাসটা শেষ করব, যে এই যে সমাজের পরিবর্তন, সমাজের বিবর্তন, সেই বিবর্তনগুলোই কিন্তু যে আমরা এই লেখকদের, যারা বাংলা সাহিত্যে যারা উপন্যাস রচনা করেছেন, বঙ্কিমচন্দ্র, পরবর্তী ধাপে রবীন্দ্রনাথ, তার পরবর্তী ধাপে শরৎচন্দ্র, তাদের মধ্য দিয়ে, তাদের লেখার মাধ্যমে কিন্তু এই যে সামাজিক পরিবর্তন, তা ব্যক্তি জীবন হোক, সমাজ জীবন হোক, পারিবারিক জীবন হোক, এই পরিবর্তনগুলো কিন্তু প্রত্যক্ষ হয়ে উঠেছে। এবং আমরা পরের ক্লাসে শরৎচন্দ্রের পরবর্তী যে উপন্যাসিক যারা
আছেন তাদেরকে নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা যেইখানেই শেষ করছি। হ্যাঁ, যার একটি কথা বলে নিই, এইভাবেই কিন্তু বাংলা উপন্যাস বিকশিত হয়েছে। এই যে লেখকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সাথে সাথে সমাজের পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা উপন্যাস এই সাম্প্রতিক কালে এসে উন্নীত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো।